বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টসের পার্ট 2। আমি এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেখানে এটা আমার পার্ট 1-এও লেখা ছিল। ফিনান্সিয়াল স্টেটমেন্টসের ডিফারেন্ট পার্টগুলো এখানে বলা আছে, যেমন ইনকাম স্টেটমেন্ট, তারপর ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, নোটস অন অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টিং পলিসিস। আজকে পার্ট 2 নিয়ে আলোচনা। আমি পার্ট 1-এ আলোচনা করেছিলাম সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ছিল জাস্ট সিম্পলি অল রেভিনিউস মাইনাস অল এক্সপেন্ডিচার ইকুয়াল টু নেট ইনকাম। আর মাল্টিপল ইনকাম স্টেটমেন্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমরা এখানে বেশ কিছু স্টেপ নেট ইনকাম ডিটারমিনের জন্য দেখব। যেমন এখানে আমি মিনিং বলছি, দ্য মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট শোস সেভারাল স্টেপস ইন ডিটারমিনিং নেট ইনকাম। Two of these steps relate to the company's principal অপারেটিং অ্যাক্টিভিটিস। কোনো কোম্পানির প্রধান যে পরিচালন কার্যাবলী আছে সেই বিষয়গুলো প্রথম দুটো স্টেপে আমরা দেখব। আচ্ছা, যাই হোক, এখন পরিচালন কার্যাবলী বলতে কি বোঝাচ্ছে? যে কোম্পানি, আমরা ওই কোম্পানির যেই বিষয়বস্তু নিয়ে ব্যবসা শুরু করে সেই বিষয়বস্তু সংক্রান্ত কার্যাবলী হচ্ছে প্রিন্সিপাল অপারেটিং অ্যাক্টিভিটিস। A multiple income statement also distinguishes between operating and non-operating activities. এই বিষয়টা একেবারেই ভেতর থেকে বোঝার বিষয়। অর্থাৎ একটা কোম্পানির, একটা প্রতিষ্ঠানের, একটা আর্থিক প্রতিষ্ঠানের দুই ধরনের কার্যাবলী থাকে। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস অর্থাৎ পরিচালন ব্যয়, আরেকটা হচ্ছে নন অপারেটিং অ্যাক্টিভিটিস অপরিচালন ব্যয়। এই দুটো অ্যাক্টিভিটিসকে আমরা এই মাল্টিপল ইনকাম স্টেটমেন্টে আলাদা করে দেখব। Finally, the statement also highlights intermediate components of income and shows subgroups of expenses. এখন মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট কেন বলা হচ্ছে তোমরা দেখো আমরা নেট ইনকাম বের করার আগে কতগুলো স্টেপ পার করেছে আমরা দেখতে পাচ্ছি। হাইলাইটেড রেড কালার ইয়েগুলা মার্কগুলো দেখো, গ্রোস প্রফিট, ইনকাম ফ্রম অপারেশনস, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশনস এবং নেট ইনকাম। এখানে আমরা মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের একটা সংক্ষিপ্ত ফরম্যাট দেখানোর চেষ্টা করেছি। 1 নম্বরে লিখেছি আমরা সেলস অর রেভিনিউ, সেখান থেকে বাদ দেব আমরা কস্ট অফ গুডস সোল্ড, তারপরে পাবো গ্রোস প্রফিট, তারপর অপারেটিং এক্সপেন্সেসগুলো বাদ দেবো, যেমন সেলিং এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ আর জেনারেল এক্সপেন্সেস, আদার ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। এই গ্রোস প্রফিট থেকে বিষয়গুলো বাদ দিলে ইনকাম ফ্রম অপারেশন হবে। সেখান থেকে ফিনান্সিং কস্ট, একটা নন অপারেটিং এক্সপেন্সেস, বাদ দিয়ে দিলে আমরা ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স পাবো। তারপর ইনকাম ট্যাক্স বাদ দিলে ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশনস পাবো। ডিসকন্টিনিউড অপারেশন, এটা একটা হায়ার লেভেলের কাজ। আমরা চেষ্টা করব, দেখব যদি তোমাদের জন্য ভায়াবল হয়, প্রযোজ্য হয়, তাহলে এটা নিয়ে আমরা আলাপ করব। আর না হয় শুধুমাত্র আমি অন্য সবার জন্য ডিসকন্টিনিউইং অপারেশন দিয়ে অল্প সময়ের জন্য একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেহেতু আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছি, সেজন্য এই বিষয়টা এখানে আমি আর আলাপ করতে চাচ্ছি না। যাই হোক, ডিসকন্টিনিউইং অপারেশনস এর রিলেটেড এক্সপেন্সেস এবং ইনকামগুলোকে আমরা এখানে বিবেচনা করব। আমরা পাবো নেট ইনকাম যোগ বিয়োগ করার পরে। তারপর আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অর্থাৎ প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের অংশগুলো যদি আমরা নেট ইনকাম থেকে বাদ দিয়ে দিই, যা থাকবে তাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে আমরা আর্নিং পার শেয়ার পাবো। তো শিক্ষার্থীরা, আমরা এখন মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের সম্ভাব্য ইলাবোরেট ফরম্যাটটা, সেলস রেভিনিউ কীভাবে এসছে, তোমরা
এই বিষয়টা খুব সহজেই বুঝতে পারছো যে আগের যেই আমরা বলছি সেলস রেভিনিউ নেট সেলস লাগবে, নেট সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেব, কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা সেলিং এক্সপেন্সেসগুলো বাদ দেব। এখানে আমরা অপারেটিং এক্সপেন্সেসকে দুভাগে ভাগ করেছি, একটা হলো সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো আলাদা করে এই যে মাল্টিপল ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সগুলো আলাদা এবং বিভিন্ন স্টেপে প্রফিট নির্ণয় করা হয় শুধুমাত্র কন্ট্রোলিং অ্যান্ড রিপোর্টিং পারপাসে। তারপর সব নন অপারেটিং এক্সপেন্সেসগুলো যখন আমরা বাদ দেব, তখন আমরা ইনকাম এবং আমরা যখন সেটা পাবো সেটা হচ্ছে আদার ইনকাম অ্যান্ড এক্সপেন্সেসগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করবো, অর্থাৎ ইনকামগুলোকে যোগ করবো, এক্সপেন্সগুলোকে বাদ দেবো, যেমন ডিভিডেন্ড রেভিনিউস, রেন্টাল রেভিনিউ, গেইন অন সেল অফ প্লান্ট অ্যাসেটস। তো এই ধরনের বিষয়গুলো আমরা যখন যোগ বিয়োগ করবো তারপর আমরা পেয়ে যাব ইনকাম ফ্রম অপারেশনস। এরপরে নন অপারেটিং এক্সপেন্স, সবচেয়ে বড় যে নন অপারেটিং এক্সপেন্স সেটা হচ্ছে ইন্টারেস্ট অন বন্ডস অ্যান্ড নোটস, সেটা বাদ দিয়ে দেবো। আমরা ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স পাবো, ইনকাম ট্যাক্স বাদ দিয়ে দিলে আমরা নেট ইনকাম ফর দ্য ইয়ার পাবো। এই নেট ইনকাম ফর দ্য ইয়ার কাদের জন্য? একটা হলো শেয়ার হোল্ডারদের জন্য, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে তাদের জন্য। তারপর আমরা আর্নিং পার শেয়ার বের করতে পারবো। তো শিক্ষার্থীরা, এর পরে আমরা দেখি এই যে আমরা একটা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি ইনফরমেশন আমাদের দরকার, অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি ইনফরমেশন আমাদের দরকার। আমরা এটার ক্যাপশন দিয়েছি, হোয়াট ইনফরমেশন we have to prepare financial statements, mainly income statement and balance sheet. আমরা উত্তরে বলেছি, 1 নম্বর উত্তর হচ্ছে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স দরকার। What is trial balance? Trial balance is a report that lists the balances of all general ledger accounts of a company at a certain point of time. The accounts reflected on a trial balance are related to all major accounting items including assets, liabilities, equity, revenues, expenses, gains and losses. আমরা অল্প আগে মাল্টিপল ইনকাম স্টেটমেন্টে যে নামগুলো দেখেছি সেই নামগুলোর মধ্যে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে অবশ্যই অ্যাসেটস নেই, লায়াবিলিটিস নেই, ইকুইটি নেই, আছে শুধু রেভিনিউস, এক্সপেন্সেস, গেইনস অ্যান্ড লসেস। তাহলে ট্রায়াল ব্যালেন্সে যেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেই ইনফরমেশনকে আমরা মেজর 2 ভাগে ভাগ করে ফেলছি, একটা অ্যাসেটস, লায়াবিলিটিস, ইকুইটিস, আরেকটা হচ্ছে রেভিনিউস, এক্সপেন্সেস, গেইন অ্যান্ড লসেস। তারপর আমরা বলছি ইট ইজ প্রাইমারিলি ইউজড টু আইডেন্টিফাই দ্য ব্যালেন্সেস of debits and credits and trades from the transaction recorded in the general ledger at a certain point of time. তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সের 3টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। প্রথম বলছি যে এটা একটা লিস্ট অফ ব্যালেন্সেস অফ অল লেজার অ্যাকাউন্টস অফ এ কোম্পানি এট এ সার্টেন পয়েন্ট অফ টাইম। সেকেন্ড আমরা বলছি দ্য অ্যাকাউন্টস রিফ্লেক্টেড অন ট্রায়াল ব্যালেন্স আর রিলেটেড টু অল মেজর অ্যাকাউন্টিং আইটেমস, অর্থাৎ আমি ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসগুলো ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলোর নামের মধ্যে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হলো খুব ইম্পর্টেন্ট, ট্রায়াল ব্যালেন্স ডেবিট এবং ক্রেডিট অ্যান্ড ট্রেডসগুলো যেটা জেনারেল লেজারের সার্টেন পয়েন্ট অফ টাইম পর্যন্ত রেকর্ড করা হয়েছে তাদের রেজাল্টগুলো আনা হচ্ছে। এখন উপরের এই আলোচনা থেকে আমরা ফাইনালি বলতে পারি ট্রায়াল ব্যালেন্স ইজ দ্য লিস্ট অফ রেজাল্ট অফ অল রেকর্ডেড ট্রানজ্যাকশনস গ্যাদার্ড আন্ডার স্পেসিফিক অ্যাকাউন্টস হেড। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সেখানে আমরা ট্রায়াল ব্যালেন্সকে কিভাবে ইউজ করতে হবে আমি আগের স্লাইডে এটা কিছুটা বলেছি, তারপরে এখানে আমি বলে দিই। হাউ ক্যান উই ইউজ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস oblique or other data to prepare financial statements, especially income statement and balance sheet. Use of trial balances. Trial balances. As we said, the accounts reflected on a trial balance
are related to all major accounts items, including assets, liabilities, equities, revenues, expenses, gains, and losses. From above classification, we use assets, liabilities, and equity to prepare balance sheet. And revenues, expenses, gains, and losses are for income statement preparation. Next, আমরা এই পর্যন্ত যতটুকু শিখলাম সেইটার উপর ভিত্তি করে আমরা একটা ইলাস্ট্রেশন এখানে দেখতে পারি। আমরা এখানে তোমাদের জন্য প্রোভাইড করেছি লিস্ট অফ অ্যাকাউন্টস ফ্রম এ ট্রায়াল ব্যালেন্স টু ইন্ডিকেট ইন হুইচ ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড আন্ডার হোয়াট ক্লাসিফিকেশন ইচ অফ দ্য অ্যাকাউন্টস উড বি রিপোর্টেড। আমাকে এটার জন্য যেটা করতে হবে, তোমাদের আমাকে আগের স্লাইডটাতে যেতে হবে। যেমন আমরা আগের স্লাইডে বলেছি অ্যাসেটস, লায়াবিলিটিস, ট্রায়াল ব্যালেন্সের মেজর আইটেমগুলো হলো অ্যাসেটস, লায়াবিলিটিস, ইকুইটিস, রেভিনিউস, এক্সপেন্সেস, গেইনস অ্যান্ড লসেস। তাহলে আমরা দেখব এখন অ্যাসেটস কোনটাতে যায়, ট্রায়াল ব্যালেন্সে যায় না ব্যালেন্স শিটে যায়, ইকুইটি কোথায় যায়, রেভিনিউস কোথায় যায়, এই বিষয়গুলা আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো এই ইলাস্ট্রেশনের মাধ্যমে। আমরা হেড অফ অ্যাকাউন্টসগুলোর নাম পড়ে নেই একটু। অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, accumulated depreciation, advertising expenses, owner's capital, building, owner's drawing, cash, property taxes payable, depreciation expenses, salaries and wages expenses, equipment, salaries and wages payable, freight out, sales returned and allowances, gain on disposal of plant assets, sales revenues, insurance expenses, utilities expenses, interest expenses। অর্থাৎ একটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে সম্ভাব্য অ্যাকাউন্ট সেটগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা প্রশ্ন করতে চাচ্ছি, আমরা নিজেদেরকে যাচাই করতে যাচ্ছি যে কোন অ্যাকাউন্টসটা কোন হেডে, অর্থাৎ হোয়াট এভার ইট ইজ অ্যাসেটস, ইট ইজ লায়াবিলিটিস অর ইকুইটিস অর রেভিনিউস অর এক্সপেন্সেস অর গেইনস অর লসেস। আমরা নেক্সট স্লাইডে এটা দেখতে পাবো। যেমন আমরা আমাদের ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্টস, নেম অফ অ্যাকাউন্টসগুলোকে আমরা এখানে লিখে দিয়েছি হেড অফ অ্যাকাউন্টস। যেমন অ্যাকাউন্টস পেয়েবল, রিসিভেবল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস সব আমি আগে যা রিড আউট করেছি তা আমরা লিখে দিয়েছি। এখন দেখি অ্যাকাউন্টস পেয়েবল, এটা ব্যালেন্স শিটের আইটেম। কেন ব্যালেন্স শিটের আইটেম? এটা লায়াবিলিটিস। কোন ধরনের লায়াবিলিটিস? কারেন্ট লায়াবিলিটিস। আবার অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও ব্যালেন্স শিটের আইটেম। কেন ব্যালেন্স শিটের আইটেম? কারেন্ট অ্যাসেটস। এভাবে যদি তোমরা স্লাইডটাকে, ভিডিওটাকে পজ করে দেখতে পাও, তাহলে তোমরা দেখবা যে প্রত্যেকটা আইটেমকে কোন ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাবে এবং তার কোন ক্লাসিফিকেশনের আন্ডারে যাবে সেটা লেখা আছে। যেমন আমাদের এখনকার বিষয় হচ্ছে, আজকের পার্ট 2 এর বিষয় হচ্ছে এক্সপেন্সেস, অর্থাৎ মাল্টিপল ইনকাম স্টেটমেন্টের ব্যাপারটা। যেমন আমি এক্সপেন্সগুলো একটু দেখি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা কোথাকার আইটেম? ইনকাম স্টেটমেন্টের আইটেম। কোন ধরনের এক্সপেন্স? অপারেটিং এক্সপেন্স। তারপরে আমরা আবার দেখি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম। কোন ধরনের এক্সপেন্স? অপারেটিং এক্সপেন্স। আবার আমরা দেখি ফ্রেইট আউট, এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম। কোন ধরনের এক্সপেন্স? অপারেটিং এক্সপেন্স। তারপর হচ্ছে গেইন অন ডিসপোজাল অফ প্লান্ট অ্যাসেটস, অর্থাৎ আমার স্থায়ী সম্পত্তিকে ডিসপোজ করার জন্য, সেটাকে সরানোর জন্য কর্মে অক্ষম ডিক্লেয়ার করে অথবা পুরনো জিনিস বিক্রি করে দেওয়ার ফলে যে লাভ হয়েছে সেই জিনিসটাও ইনকাম স্টেটমেন্টের আইটেম। তবে সেটা অপারেটিং গেইন না, সেটাকে বলা হচ্ছে আদার রেভিনিউস অ্যান্ড গেইনস হেডে যাচ্ছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে অপারেটিং এক্সপেন্স আর ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে আদার এক্সপেন্সেস অ্যান্ড লসেসের মধ্যে। তারপর দেখো আমরা আর একটু দেখি, একেবারে শেষে আমরা দেখলাম, দেখো স্যালারিস অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, ইনকাম স্টেটমেন্টের আইটেম। এটা কোন হেডে? সেলসের মধ্যে, অর্থাৎ নেট সেলস ডিটারমিনেশনের জন্য ব্যবহার হচ্ছে। কিভাবে? সেলস রেভিনিউস মাইনাস সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস।
ইউটিলিটিস এক্সপেন্সেসটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা যদি একটা ট্রায়াল ব্যালেন্স থেকে একটা মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে যাই, তাহলে অবশ্যই আমাদের ইনকাম প্রথমে নির্বাচন করতে হবে কোন হেড অফ অ্যাকাউন্টসগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে, তারপর নির্বাচন করতে হবে ইনকাম স্টেটমেন্টের কোন স্টেপের ভেতরে বা কোন মেজর হেডের মধ্যে ওই জিনিসটাকে আমরা ব্যবহার করব। তো শিক্ষার্থী আমরা অ্যান্ড ভিউয়ার্স, আমরা নেক্সট স্লাইডে যাই। সেখানে আমরা 2 নাম্বার উত্তর বলছি। আমাদের এর আগের স্লাইডগুলোতে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলোকে আমরা কোথায় নিয়ে যাব। আনসার ছিল 1 নাম্বার, প্রথম হচ্ছে আমাদের ইনফরমেশন কি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের আমরা সংজ্ঞা আলোচনা করেছি, ট্রায়াল ব্যালেন্স কীভাবে কোন ফিনান্সিয়াল স্টেটমেন্টে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো আলোচনা করেছি। তারপরে আমরা চলে গেলাম কোথায়, এই আলোচনার ভিত্তিতে আমরা একটা ইলাস্ট্রেশন দেখলাম, ইলাস্ট্রেশন শেষ করে আমরা চলে আসলাম সেকেন্ড আনসার। আমাদের আনসার হচ্ছে আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য কি ইনফরমেশন দেবে, ফার্স্ট ট্রায়াল ব্যালেন্স, সেকেন্ড হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট? An accounting adjustment is a business transaction. Mind it. An accounting adjustment is a business transaction that has not yet been included in the accounting records of a business as of a specific date. অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে রেকর্ডেড ট্রানজ্যাকশনসের রেজাল্ট, আর অ্যাডজাস্টমেন্ট আইটেমগুলো হচ্ছে not yet been recorded and included in the accounting information of a business of a specific date. এখন আমরা একটু দেখি অ্যাডজাস্টমেন্টের কয়টা টাইপ আছে। অ্যাডজাস্টমেন্টের প্রধানত 2টা টাইপ আছে, একটা হলো ডেফারেলস আর একটা হচ্ছে অ্যাক্রুয়ালস। ডেফারেলসগুলো কি প্রিপেইড এক্সপেন্সেস এবং আনআর্নড রেভিনিউস, আর অ্যাক্রুয়ালগুলো হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্সেস এবং অ্যাক্রুড রেভিনিউস। তোমরা ভিডিওটা পজ করে বিষয়টা একটু দেখে নিও, এটা ইম্পর্ট্যান্ট, কারণ তোমার অ্যাডজাস্টিং চ্যাপ্টারে এই ইনফরমেশনটা লাগবে, ওয়ার্কশিটে লাগবে, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সময় এই ধারণাটা তোমাকে অনেক হেল্প করবে। এখন আমরা ট্রিটমেন্ট অফ অ্যাডজাস্টিং ডাটা। অ্যাডজাস্টিং ডাটাগুলোর ট্রিটমেন্ট কী হবে, এই যে আমরা মেজর 2 ভাগের ভেতরে আরও 2টো ভাগ করে মোট 4টা ভাগ টাইপস অফ অ্যাডজাস্টমেন্ট বলেছি, সেগুলো আমরা একটু দেখি। Note that each adjusting entry affects one balance sheet account and one income statement account. Summary of 4 basic types of adjusting entries. Type of adjustment, prepaid expenses. এখানে আমরা বলতে চাচ্ছি এটা প্রিপেইড এক্সপেন্সেস মানে হচ্ছে আমার এক্সিস্টিং রেকর্ডে অ্যাসেটস ওভারস্টেটেড আছে, অর্থাৎ যেই পরিমাণ অ্যাসেট থাকার কথা তার চাইতে, অর্থাৎ আমি এক্সপেন্সগুলোকে যখন পে করেছি তখন প্রিপেইড বলেছি, আর প্রিপেইড যেহেতু অ্যাসেট সেটা বছর শেষ হওয়া পর্যন্ত প্রিপেইডের মধ্যে রয়ে আছে, বাট যতটুকু সময় অতিবাহিত হয়েছে সেগুলো এক্সপায়ার্ড হয়েছে। সেই জন্য আমার ট্রায়াল ব্যালেন্সে যে প্রিপেইড এক্সপেন্সটা আছে সেটাকে আমরা বলতে চাচ্ছি যে এখানে অ্যাসেট ওভারস্টেটেড আছে। অ্যাজ ওয়েল এজ অবশ্যই মুদ্রার ওপিট হচ্ছে এক্সপেন্স আন্ডারস্টেটেড আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এক্সপেন্সকে ডেবিট করতে হবে, অ্যাসেটসকে ক্রেডিট করতে হবে, অথবা একটা কন্ট্রা অ্যাসেটের নাম দিতে হবে। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে, এক্সপেন্স বি ডেবিটেড অ্যান্ড অ্যাসেটস অর কন্ট্রাস্ট অ্যাসেটস বি ক্রেডিটেড। এরপর আমরা দেখি আনআর্নড রেভিনিউ। এটার মানে কি আসলে, মানে হচ্ছে লায়াবিলিটি ওভারস্টেটেড। দেখো প্রিপেড এক্সপেন্স হচ্ছে অ্যাসেট ওভারস্টেটেড আর আনআর্নড রেভিনিউ হচ্ছে লায়াবিলিটি ওভারস্টেটেড। এখন আমাদেরকে কি করতে হবে, লায়াবিলিটিটাকে কমাতে হবে এবং সেখানে রেভিনিউ বা রেভিনিউকে আমার বাড়াতে হবে। তাহলে আমি কি অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে, লায়াবিলিটিস ডেবিট অ্যান্ড কাউন্টার ক্রেডিট হচ্ছে রেভিনিউস। অ্যাক্রুড রেভিনিউস, এখানে অ্যাক্রুড রেভিনিউস অর্থাৎ আয়কে আমরা এখনো আমাদের রেকর্ডে আনিনি, তাহলে আয় যদি বাড়ে অবশ্যই কাউন্টার একটা অ্যাসেট বাড়বে। সেই জন্য এই অবস্থার জন্য বর্তমান সিচুয়েশনটা কি, অ্যাসেটস আন্ডারস্টেটেড অ্যাজ ওয়েল এজ রেভিনিউস আন্ডারস্টেটেড। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাসেট বাড়াতে হবে এবং রেভিনিউ বাড়াতে হবে। অ্যাসেট বাড়লে অ্যাসেট ডেবিট, রেভিনিউ বাড়লে রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাক্রুড রেভিনিউ
মানে কি? অ্যাক্রুড রেভিনিউ মানে এখনো যে রেভিনিউটাকে রেকর্ড করা হয়নি। তাহলে যদি রেভিনিউ রেকর্ড না করা হয় তাহলে অ্যাসেট আন্ডারস্টেটেড করা আছে অ্যাজ ওয়েল এজ রেভিনিউ আন্ডারস্টেটেড করা আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে হলো অ্যাসেটস বাড়াতে হবে, রেভিনিউ বাড়াতে হবে। আমরা জার্নাল করব অ্যাসেটস ডেবিট, রেভিনিউস ক্রেডিট। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্সেস। ঠিক অ্যাক্রুড রেভিনিউর বিপরীত। কিরকম? এক্সপেন্সেস আন্ডারস্টেটেড করা আছে, লায়াবিলিটিস আন্ডারস্টেটেড করা আছে। তাহলে এক্সপেন্স বাড়াতে হবে, আমরা বলবো এক্সপেন্স ডেবিট, আর কাউন্টার ক্রেডিটটা হচ্ছে লায়াবিলিটিস। আমরা এই বিষয়টা অ্যাডজাস্টিং এর এই টাইপস এবং টাইপস অ্যাকাউন্টস বিফোর অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টিং এন্ট্রি খুবই জরুরি বিষয়। শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি এই আমার স্পিচটা এবং এই অংশটুকু যদি তোমরা বোঝার আগ পর্যন্ত দেখো তাহলে তোমরা অনেকটুকু এগিয়ে যাবা ওয়ার্কশিট, অ্যাডজাস্টিং এন্ট্রিস এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য। নেক্সট স্লাইডে চলে যাই। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং উই সামারাইজ দ্য বেসিক রিলেশনশিপ অফ ডিফারেন্স অ্যাজ ফলোজ। যেমন ডেফারেন্সগুলোকে আমরা যদি বলি, ডেফারেন্সগুলো হচ্ছে প্রিপেইড এক্সপেন্সেস এবং আর্ন রেভিনিউস। রিজন ফর অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টের রিজনটা কি? প্রিপেইড এক্সপেন্সেস ইনিশিয়ালি রেকর্ডেড ইন অ্যাসেটস অ্যাকাউন্ট হ্যাভ বিন ইউজড। আমি আগের স্লাইডে এই কথাটা বলেছি যে প্রিপেইড এক্সপেন্সেস মানে আমরা যখন রেকর্ড করেছি তখন অ্যাসেট হিসেবে রেকর্ড করেছি, কিন্তু এটা ইউজ হয়ে গেছে। তাহলে রেজাল্টটা কি? রেজাল্ট আমরা আগে আলোচনা করেছি, অ্যাসেট ওভারস্টেটেড এবং এক্সপেন্স আন্ডারস্টেটেড। আরেকটা প্রিপেইড এক্সপেন্স আমরা যদি এরকম করে দেখি, প্রিপেইড এক্সপেন্সেস ইনিশিয়ালি রেকর্ডেড ইন এক্সপেন্স হ্যাভ নট বিন ইউজড। অর্থাৎ যখন এক্সপেন্সটা ইনকার্ড করছি তখন আমি প্রিপেইড নামে রেকর্ড করিনি, আমি রেকর্ড করেছি এক্সপেন্স নামে। তাহলে ইনিশিয়ালি রেকর্ডেড এক্সপেন্স, কিন্তু সবটুকু এখনো ইউজ হয়নি। তাহলে জাস্ট বিপরীত ধারণা, অ্যাসেট আন্ডারস্টেটেড, এক্সপেন্স ওভারস্টেটেড এবং জার্নালটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রিপেইড এক্সপেন্সটাকে তোমার ট্রায়াল ব্যালেন্সে কিভাবে শো করা আছে? এতে বলা আছে প্রিপেইড এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্সে ইনিশিয়ালি অ্যাসেট অ্যাকাউন্টে রেকর্ড করা আছে, কিন্তু অ্যাসেট ইউজ হয়ে গেছে। আর বিতে বলা আছে প্রিপেইড এক্সপেন্স ইনিশিয়ালি রেকর্ডেড ইন এক্সপেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ আমি প্রিপেইড এক্সপেন্স দিচ্ছি, বাট আমি বলছি যে এক্সপেন্স ডেবিট আগে। তখন আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো এক্সপায়ার্ড এখনো হয়নি, অ্যাসেট এখনো বাকি আছে। তাহলে জাস্ট এর বিপরীত হয়ে যাচ্ছে, অ্যাসেট আন্ডারস্টেটেড, এক্সপেন্স ওভারস্টেটেড এবং জার্নালটাও বিপরীত হয়ে যাচ্ছে, যেমন অ্যাসেট ডেবিট, এক্সপেন্স ক্রেডিট। এবার আসো আনআর্নড রেভিনিউস। শিক্ষার্থীরা, তোমরা এই জায়গায় অনেক বিপদে পড়ো, ঝামেলায় পড়ে যাও। আমার অভিজ্ঞতায় দেখা গেছে সেটা হচ্ছে, স্যার জার্নাল কী হবে? তোমরা তো জার্নাল মুখস্থ করো, এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ক্রেডিট। যেমন আমরা বললাম যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম এক্সপায়ার্ড অ্যাট দ্য রেট অফ 200 পার মান্থ। 12 মাসের যদি হিসাব করতে যাও 2400 টাকা এক্সপায়ার্ড করেছে। এখন তুমি তো জানো যে তুমি বলবা যে অ্যাসেট ডেবিট, এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ক্রেডিট, কিন্তু তোমার ট্রায়াল ব্যালেন্সে যদি এটা রেকর্ড করা থাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে, তাহলে তো তোমার জার্নাল এটা হবে না। তোমার জার্নাল হবে তার বিপরীতটুকু। তুমি যদি সেখানে 6000 টাকা তুমি দিয়ে দাও ইন্স্যুরেন্স এক্সপেন্স বলে, আর আসলে এক্সপায়ার্ড হলো কত, আসলে খরচ হলো কত, 2400। 6000 থেকে 2400 বাদ দিলে আর 3600 টাকা আছে। আসলে 3600 টাকা অ্যাসেট তোমার এখানে আন্ডারস্টেটেড করা আছে। আমি আবার বলছি, তোমার ট্রায়াল ব্যালেন্সে যদি কি থাকে, ইন্স্যুরেন্স এক্সপেন্স, আর অ্যাডজাস্টিং ইনফরমেশনে যদি বলা থাকে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দ্য রেট অফ টাকা 200 পার মান্থ, তাহলে তোমার 12 মাসে 2400 টাকা খরচ হওয়ার কথা, অথচ ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স লেখা আছে 6000 টাকা। তাহলে তোমার 3600 টাকা খরচ বেশি লেখা আছে না? তুমি তাহলে কি লিখবা? বলবা যে অ্যাসেট ডেবিট 3600 টাকা, এক্সপেন্স ক্রেডিট
3600 টাকা। আর যদি অ্যাডজাস্টিং এর ঠিক আগের মতোই বলা আছে, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড অ্যাট দ্য রেট অফ টাকা 200 পার মান্থ। আবার ট্রায়াল ব্যালেন্সে কিন্তু প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা আছে 6000 টাকা। আমি এর জন্য আলোচনা করেছি। প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা আছে 6000 টাকা। তাহলে তুমি কি করবা? তুমি বলবা যে এক্সপেন্স ডেবিট 2400 টাকা, অ্যাসেট ক্রেডিট 2400 টাকা। বন্ধুরা, এই যে আমি উদাহরণগুলো দিয়েছি, উদাহরণগুলো তুমি কাগজে লিখবা, আমার ভিডিওটা পজ করবা, পজ করে লিখে তারপরে তুমি, আমি যদি এই আলোচনাটা এইভাবে উদাহরণ দিয়ে করবো ভাবতাম তাহলে এখানে একটা স্লাইড যোগ করতাম। আচ্ছা, যাই হোক, এখন আসো ঠিক একইভাবে আনআর্নড রেভিনিউস আমরা দেখব যে ট্রায়াল ব্যালেন্সে কিভাবে রেকর্ড করা আছে। যদি আনআর্নড রেভিনিউস ইনিশিয়ালি রেকর্ডেড ইন লায়াবিলিটি অ্যাকাউন্ট আর নাও রিকগনাইজড অ্যাজ রেভিনিউ, তাহলে তুমি বলবা যে আগে লায়াবিলিটি ওভারস্টেটেড ছিল এবং রেভিনিউ আন্ডারস্টেটেড ছিল। তাহলে তুমি লায়াবিলিটি যেটুকু ওভারস্টেটেড আছে সেটুকুকে তুমি কমাবা, বলবা লায়াবিলিটি ডেবিট, এবং রেভিনিউ যেটুকু আন্ডারস্টেটেড আছে সেগুলোকে তুমি বাড়াবা, তাহলে তুমি বলবা রেভিনিউ ক্রেডিট। এখন দেখো, ট্রায়াল ব্যালেন্সে যদি এই আনআর্নড রেভিনিউটা রেকর্ড করা থাকে, কিভাবে রেকর্ড করা থাকবে? রেভিনিউর মধ্যে রেকর্ড করা থাকবে। যেমন আনআর্নড রেভিনিউস ইনিশিয়ালি রেকর্ডেড ইন রেভিনিউ অ্যাকাউন্টস আর স্টিল আনআর্নড। রেভিনিউর মধ্যে রেকর্ড করা আছে কিন্তু এখনো আনআর্নড। তাহলে ঠিক এর বিপরীত তুমি বলবা লায়াবিলিটিস আন্ডারস্টেটেড এবং রেভিনিউস ওভারস্টেটেড। তাহলে রেভিনিউ কমিয়ে দিবা, রেভিনিউস ডেবিট, অ্যান্ড লায়াবিলিটি বাড়িয়ে দিবা, লায়াবিলিটিস ক্রেডিট। তো বন্ধুরা, আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখি। প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য আমরা জাস্ট আমাদের যখন সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করেছি সেই প্রশ্নটাই দিয়েছি, সেই অ্যাডজাস্টমেন্টগুলাই আছে। সুতরাং এটা নিয়ে আমি আর ডিটেলস আলাপ করতে চাচ্ছি না। ভিডিওটা পজ করে প্রত্যেকটা আইটেম পড়বা, পড়ে তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি। আমাদের সেলস রেভিনিউ আছে কত টাকা? 4,80,000 টাকা। কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে ইনফরমেশন আছে যে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস আছে কত টাকা? 12,000 টাকা, এবং সেলস ডিসকাউন্টস আছে 8,000 টাকা, যেটা সেলসকে রিডিউস করেছে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সেলস রেভিনিউ 4,80,000 টাকা মাইনাস 12,000 মাইনাস 8,000, দ্যাট ইজ 4,60,000 টাকা হলো নেট সেলস। কস্ট অফ গুডস সোল্ড আছে আমাদের ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে হলো কত টাকা? কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 3,15,500 টাকা। আবার এই রিলেটেড একটা ইনফরমেশন দেওয়া আছে, ফিজিক্যাল কাউন্ট শোস অ্যাকচুয়াল ইনভেন্টরি ভ্যালু 40,000 টাকা। দেখো, ইনভেন্টরি ভ্যালু দেওয়া আছে 40,500 টাকা ট্রায়াল ব্যালেন্স, আমি পয়েন্টার দিয়ে পয়েন্ট করে রাখছি। তাহলে আমার ট্রায়াল ব্যালেন্সের রেকর্ডে যে ইনভেন্টরিটা 40,500 টাকায় লেখা আছে সেটা আমি ফিজিক্যাল কাউন্ট করতে গিয়ে দেখলাম 40,000 টাকা। তাহলে অবশ্যই আমি 40,000 টাকা লিখবো কনজারভেটিজম প্রিন্সিপাল অনুযায়ী। তাহলে বাকি 500 টাকা কি হয়েছে? এক্সপায়ার্ড হয়ে গেছে। সেই জন্য বাকি 500 টাকাকে আমি কি করছি? কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ করে দিয়েছি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল 3,16,000 টাকা। আমার গ্রস প্রফিট হলো 1,44,000 টাকা। আর অপারেটিং এক্সপেন্সেসগুলো কি আছে? স্যালারিস অ্যান্ড ওয়েজেস আমার ট্রায়াল ব্যালেন্সে আছে 59,000 টাকা। আর এই রিলেটেড আমার ইনফরমেশন আছে, অ্যাডজাস্টিং ইনফরমেশন, স্যালারিস অ্যাক্রুড ফর টাকা 5,000 টাকা, দ্যাট ইজ স্যালারি ইনকার্ড বাট yet not yet recorded as well as paid। সেজন্য এই জিনিসটাকে আমরা কি বলতে চাচ্ছি? আমরা স্যালারির সাথে যোগ করে স্যালারির পরিমাণ হয়ে গেল 64,000 টাকা। আর অন্যান্য অপারেটিং এক্সপেন্সেসগুলো যেমন রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ফ্রেইট আউট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, টোটাল অপারেটিং এক্সপেন্স হলো 1,14,000 টাকা। তো আমরা যখন গ্রোস প্রফিট থেকে এটা বাদ দিয়ে দেবো তখন আমরা বলবো এটা ইনকাম ফ্রম অপারেশন। আদার রেভিনিউস অ্যান্ড গেইনসের মধ্যে আছে হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ, অ্যান্ড আদার এক্সপেন্সেস অ্যান্ড লসেসের মধ্যে আছে ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এই দুইটার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমার কত? রেভিনিউ হচ্ছে 5,600 টাকা আর গেইন হচ্ছে
সরি এক্সপেন্স হচ্ছে 6,000 টাকা, 4,000 টাকা আমার নেট এক্সপেন্স হচ্ছে, 30,000 থেকে বাদ গেলে আমার নেট ইনকাম হচ্ছে 29,600 টাকা। তো শিক্ষার্থী, আমরা আজকে এইটুকু যা পড়লাম তার ভিতর থেকে তোমাদের জন্য একটা থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট আছে। নাম্বার 1, সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স। 2, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডজাস্টমেন্ট। 3, স্টেট দ্য টাইপস অফ অ্যাডজাস্টমেন্ট উইথ সাব ক্লাসিফিকেশন। তারপরে লাস্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। শিক্ষার্থীরা, আমি আশা করব যদি ভালোভাবে বোঝার জন্য একটা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, বিষয়গুলো বোঝার জন্য লেকচারটা খুব জরুরি, এবং লেকচারটা যদি ভালোভাবে দেখা যায় তাহলে অন্য কোনো সাহায্য ছাড়াই এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে। আমি আশা করব তোমরা উত্তরগুলো নিজের খাতায় রেডি করে ফেলবা এবং বুঝে রেডি করবা। নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে, তোমাদের মনে আছে আমরা একটা স্লাইডে ওই যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস সেই জিনিসটার একটা তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি। সেটা হলো Pfanis company is preparing its multi-step income statement, owner's equity statement and classified balance sheet using the column headings using the column heading account, financial statements and classification। অর্থাৎ আমরা এর আগে এই স্লাইডে এই জিনিসটা দেখেছি, ঠিক এইভাবে অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্লাসিফিকেশন, সেভাবে এই হেডস অফ অ্যাকাউন্টসগুলার উত্তরটা তোমরা রেডি করবা। তারপরে অ্যাসাইনমেন্ট 3 হচ্ছে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে তোমাদের জন্য, ডেবিট আইটেম, ক্রেডিট আইটেম সহ সেই ট্রায়াল ব্যালেন্স, এবং এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে একটা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করবা। আর এই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে, ভিডিওটা যখন তোমরা দেখবা তখন কমেন্ট বক্সে আমার লিখবা, আমি চেষ্টা করব সেগুলা তোমাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সব শুভ ইচ্ছাগুলা পূরণ করুন। মে আল্লাহ অ্যাকসেপ্ট all of our efforts. Thank you very much.